টেলিযোগাযোগ নিয়ন্ত্রক আইনে গ্রামীণফোনের বিরুদ্ধে মামলা, গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ। করোনায় নতুন বিনিয়োগ কম, বাড়ছে আমানত, ব্যাংকের অতিরিক্ত তারল্য 1,83,000 কোটি টাকা। আইপিওতে বাতিল হতে পারে লটারি পদ্ধতি, প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ করার উদ্যোগ বিএসইসি। এবং করোনায় রিকন্ডিশন গাড়ির ব্যবসায় 1,000 কোটি টাকার ক্ষতি, পড়ে থাকা গাড়ির নিলাম স্থগিতের দাবি। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন আপনাদের সঙ্গে আছে আমি কপ্তিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ও সাইবার সিকিউরিটি অ্যাক্টে গ্রামীণফোনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। দুপুরে রাজধানীর হাতিরঝিল থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করে। বিকেলে রাজধানীর খিলজি রোডে তেজগাঁও জোনের উপ পুলিশ কমিশনার কার্যালয়ে মামলার বিষয়টি নিশ্চিত করা হয়। সংবাদ সম্মেলনে উপকমিশনার হারুনুর রশিদ জানান, সম্প্রতি গ্রামীণফোনের মহাখালী কাস্টমার সার্ভিস সেন্টারে কাস্টমার ম্যানেজার রুবেল মাহমুদ অনিককে গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, অনিক এখন পর্যন্ত 6 জন গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে এবং সেই তথ্য দিয়ে পারভিন নামের একজন প্রতারক বেশ কয়েকজনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। ডিসি তেজগাঁও বলেন, এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হয় যে গ্রামীণফোন গ্রাহকের ব্যক্তিগত তথ্য সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। সে কারণে গ্রামীণফোনের বিরুদ্ধে সাইবার সিকিউরিটি অ্যাক্টে মামলা করা হয়েছে বলে জানান তিনি। গ্রামীণফোন আমাদের সিম রেজিস্ট্রেশন ব্যবহৃত তথ্য তারা আমার মনে হয় সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। এই তথ্যটা একটা ব্ল্যাকমেইলিং চক্রকে দিয়ে দিচ্ছে, আর ওই ব্ল্যাকমেইলিং চক্র, ওই সংঘবদ্ধ চক্র, তারা বিভিন্ন সময় এই সমাজের উঠতি বয়সের যে বড় লোক যারা রয়েছে তাদেরকে ব্ল্যাকমেইল করছে, অর্থাৎ তাদেরকে বলছে যে আমাদের তথ্য আছে আপনার, এই তথ্য দিয়ে দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। আর গ্রামীণফোনেরও যে একসাথে অসাধু কর্মকর্তা যারা রয়েছে তারাও ওই টাকার বিনিময়ে একটা মানে সিমি রেজিস্ট্রেশন যে তথ্যগুলি তারা অন্যকে দিয়ে দিচ্ছে। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের হেড অফ ইনপুট শাহিদ সিদ্দিকী। জনাব শাহিদ সিদ্দিকী, আপনাকে স্বাগত জানাচ্ছি। তো আমরা জানতে পেরেছি যে গ্রামীণফোনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে, তো সেখানে এরকম একটা অভিযোগ এসেছে যে গ্রামীণফোনের কল সেন্টার থেকে তথ্য পাচার হচ্ছে। তো এভাবে কি আসলে তথ্য পাচার করা সম্ভব? দেখুন, পুলিশ যে অভিযোগটি করেছেন সেটি আসলে ভয়াবহ এবং খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য, যেহেতু দেশে এখন 15 কোটি মোবাইলের গ্রাহক আছে, যার মধ্যে 7 কোটির বেশিই হচ্ছে গ্রামীণফোনের। এখন আপনার কাছে আমার যে ব্যক্তিগত তথ্য, এটা খুবই গুরুত্বপূর্ণ রাষ্ট্রের জন্য, ব্যক্তির জন্য, সমাজের জন্য, সবার জন্য। তো এই মুহূর্তে পুলিশ গত সপ্তাহে 2 জনকে, গ্রামীণফোনের 2 কর্মীকে গ্রেফতার করেছে, অনিক সহ 2 জনকে। এই গ্রেফতারের পর যে তথ্য বেরিয়ে এসছে, এখানে আমি বিভিন্ন সোর্সে কথা বলেছি, সে কথায় দেখা যাচ্ছে যে সেই অনেক গ্রাহকদের যেই তথ্য উপাত্য দিয়ে রেজিস্ট্রেশন করত, যে যেমন ধরুন আপনার ন্যাশনাল আইডি সহ অন্যান্য কাগজপত্র দিয়ে, সেগুলি সে বাইরে পাচার করত। এবং এমনও পুলিশ আমাদেরকে যেটা জানিয়েছে যে একজন গ্রাহক যেভাবে তার ফোনে আলাপ করতো, সেই ফোনের আলাপ সে আড়ি পাতত, সেটাকে রেকর্ড করে তৃতীয় একটি গ্রুপের কাছে, প্রতারক চক্রের কাছে তারা ছেড়ে দিত, এবং সেই প্রতারক চক্র সেই কাস্টমারকে ফোন করে টাকা হাতিয়ে নিত, বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করতো। সুতরাং এই জিনিসটা যদি হয়ে থাকে তাহলে এটা খুব মানে আতঙ্কের বিষয়, এবং এটা আসলে আরও অধিকতর তদন্তের বিষয় আমার কাছে মনে হয়। তো এই বিষয়ে কি আসলে গ্রামীণফোন কর্তৃপক্ষ কোনো বিবৃতি দিয়েছে? তারা কি জানিয়েছে? গ্রামীণফোন, আমরা আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পক্ষ থেকে গ্রামীণফোন কর্তৃপক্ষের কাছে আমরা কথা বলেছি। সম্ভবত তার কর্তৃপক্ষের প্রতিনিধিত্ব হচ্ছে তার মুখপত্র। সেই মুখপত্র আমাদের কাছে একটি লিখিত বিবৃতি পাঠিয়েছে, যেটি খুবই সংক্ষিপ্ত এবং যেটা আসলে খুব বেশি ক্লিয়ার না। গ্রামীণফোন আমাদেরকে বলেছে যে গ্রামীণফোন, সেটা আমি আপনাকে পড়ে শোনাচ্ছি, গ্রামীণফোন কঠোর ডেটা প্রোটেকশন নীতিমালা ও ব্যবস্থা মেনে চলে। গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে আমরা অবগত হয়েছি যে একজন জিপি ফ্রাঞ্চাইজ কর্মী
কথিত জালিয়াতি কর্মকাণ্ডের সাথে সংযুক্ত থাকার কারণে পুলিশ তদন্ত করছে। এই বিষয়ে গ্রামীণফোন সকল আইন প্রয়োগকারী সংস্থাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবে। জাস্ট এই 3টা লাইন আমাদেরকে জানিয়েছেন। তো এখানে যদি তারা তো বলছে যে তারা একটা কঠোর গাইডলাইন মানছে গ্রাহকদের সুরক্ষা দিতে, যদি এরকমই হয়ে থাকে তাহলে এই ধরনের ঘটনা কিভাবে ঘটবে? সেটা আপনার আমার সবারই প্রশ্ন যে গ্রাহকদের তথ্য যদি তারা সুরক্ষা করতে না পারে তাহলে এটা তো সবার জন্য আতঙ্কের বিষয়। হ্যাঁ, যে আপনি কারোর সাথে কথা বললাম এবং দেখা গেল যে সেই কথা ফাঁস হয়ে গেল, তাহলে তো আসলে হলো না। আপনি জানেন যে সরকার তাদের বিরুদ্ধে যে মামলাটি করেছে সেটি টেলিকমিউনিকেশন অ্যাক্টের মাধ্যমে। টেলিকমিউনিকেশন 2010-এ যেটা সংশোধন করে যে আইনটি করা হয়েছে সেখানে বলা আছে যে গ্রাহকদের সমস্ত তথ্য এবং তাদের যত ডকুমেন্ট আছে, তাদের যে ভয়েস কল আছে, এগুলি অন্য কেউ সরকারি সংস্থা ছাড়া, অ্যাসাইন করা সংস্থা ছাড়া অন্য কেউ আরই পারতে পারবে না, কেউ এটা নিতে পারবে না, অন্য কোনোভাবে ব্যবহার করতে পারবে না। সুতরাং এটা যদি হয় তাহলে এটা আইনগত মানে অপরাধ। আর দ্বিতীয় হলো তারা যে প্রোটেকশন করছে এটা আসলে তাদেরও এটা ইনকোয়ারি করা উচিত। আমি জানি যে গ্রামীণফোন বাংলাদেশের সর্ববৃহৎ কোম্পানি, শুধু মোবাইল অপারেটর দিক দিয়ে না, বাংলাদেশের যত প্রাইভেট সেক্টরের যত কোম্পানি আছে তার যে রেভিনিউ, ইন টার্মস অফ রেভিনিউ, সব কিছুর দিক দিয়ে গ্রামীণফোন সবচেয়ে বড় কোম্পানি। সুতরাং তাদের একটা অবশ্যই পলিসি আছে। এটি কি বিচ্ছিন্ন ঘটনা না আসলে এরকম ঘটনা ঘটছে, এটা আসলে আমার মনে হয় তাদেরও তদন্ত করা উচিত, সরকারি সংস্থাগুলিরও তদন্ত করা উচিত, যাতে কোনো কাস্টমার কোনোভাবে প্রতারিত এবং কোনো ব্ল্যাকমেইলের শিকার না হয়। আপনার কাছে সংক্ষেপে জানতে চাবো যে গ্রাহকদের সুরক্ষা দিতে আসলে অপারেটরগুলোর কি করা উচিত? গ্রাহকদের সুরক্ষা দেওয়ার জন্য তাদের তো একটা নিজস্ব নীতিমালা আছে। এটা শুধু গ্রামীণফোনের জন্য প্রযোজ্য না, সবার জন্য প্রযোজ্য। এছাড়াও রাষ্ট্রও আপনাকে গ্রাহকদের টেলিকমিউনিকেশন অ্যাক্ট 2010-এর মাধ্যমেও কিন্তু রাষ্ট্র আপনাকেও সুরক্ষা দিয়েছে। হ্যাঁ, যে আপনার কোনো তথ্য বাইরে পাচার করা যাবে না বা কোনোভাবে বিক্রি করা যাবে না। কিন্তু আমরা মাঝে মধ্যে দেখছি যে আসলে এই ঘটনাটা ঘটছে। যেমন ধরুন অনেক সময় দেখা যায় যে আপনার ফোন কলে বিভিন্ন SMS চলে আসে। এই SMSটা কিভাবে আসে এটাও আমরা বিভিন্ন গুজব শুনি যে একটা চক্রের হাতে বিভিন্ন মোবাইল অপারেটরের যে ডেটা আছে ওখান থেকে এই চক্রের কাছে চলে যায়, তারা এটা নিয়ে ব্যবসা বাণিজ্য করে। হ্যাঁ, তো সুতরাং আমার মনে হচ্ছে গ্রাহকদের সুরক্ষার ব্যাপারে সরকার এবং এদেরকেও সবাইকে আবার চিন্তা করতে হবে নতুন করে, যে আসলে আমরা সুরক্ষিত আছে কিনা, আমাদের তথ্য, আমাদের কথা সব কিছু ঠিকমতো আছে কিনা। আমরা আশা করব যে গ্রাহকদের সুরক্ষা দিতে সব অপারেটর এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ একসঙ্গেই কাজ করবে। জনাব শাহিদ সিদ্দিকী, আমাদের সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। গ্রামীণফোনের মামলার বিষয়ে জানাচ্ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের হেড অফ ইনপুট শাহিদ সিদ্দিকী। জানাবো আরও কিছু খবর। দেশে অর্থনীতির পরিধি বাড়লেও নতুন বিনিয়োগ হচ্ছে না। অন্যদিকে গত এক বছরে 21% বেড়েছে ব্যাংক আমানতের প্রবৃদ্ধি। বাংলাদেশ ব্যাংকের হিসেবে এর ফলে ব্যাংক খাতে অতিরিক্ত তারল্য দাঁড়িয়েছে প্রায় 1,83,000 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, করোনার কারণে ঋণের চাহিদা কমে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যা ঋণের সুদ হার কমাতে সহায়ক হবে বলে মনে করেন তারা। দেশের ব্যাংক খাতে জমা অর্থের পরিমাণ প্রতি মাসে বাড়ছে। চলতি বছরের অক্টোবরে ব্যাংকগুলোতে গ্রাহকের আমানত ছিল 12,51,671 কোটি টাকা। গেল বছর একই সময়ে যা ছিল 11,07,000 কোটি টাকা। গ্রাহকের এসব আমানত ঝুঁকিমুক্ত রাখতে ঋণের বিপরীতে নির্দিষ্ট পরিমাণ অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয় ব্যাংকগুলোকে। এর বাইরে বাধ্যতামূলক জমা ও SLRও রাখতে হয় তাদের। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের কাছে ব্যাংকগুলোর প্রায় 3,80,000 কোটি টাকা জমা আছে, যদিও বিতরণ করা ঋণ অনুপাতে জমার প্রয়োজন 2 লাখ কোটি টাকার মতো। সে হিসেবে ব্যাংকগুলোর কাছে বাড়তি নগদ অর্থ আছে 1,80,000 কোটি টাকার বেশি। কিছু ক্রেডিট গ্রোথ দেখতে পেয়েছিলাম মাঝখানে, যে 9 কস্ট করে গেছিল, সেটা অনেকটা স্টিমুলাস প্যাকেজের জন্য। বাট আমরা যদি অন্য ডিমান্ড দেখি সেখানে কিন্তু ক্রেডিট ডিমান্ড নেই, যার জন্য দেখবেন আবার 9 নিচে নেমে গেছে। সো মূলত এই একদিকে হচ্ছে আপনার ডিমান্ড নেই, আর একদিকে হচ্ছে আমাদের লিকুইডিটি বাড়ছে। ঋণের প্রবাহ আসলে কম। গত মাস পর্যন্ত যে আমি যেটুকু দেখেছি, ব্যক্তি খাতে ঋণের প্রবাহ 8% একটু উপরে বেড়েছে। 8% বৃদ্ধি আমাদের মানে যেটা হওয়া উচিত তার চাইতে অনেক কম। দ্বিতীয়ত গত 2 মাস আগে ওইটা 9%-এর উপরে ছিল, এটা কমে যাচ্ছে।
এছাড়া বাড়তি তারল্যের কারণে ব্যাংকগুলোর ঋণ আমানতের অনুপাতও নিচে নেমে এসেছে। সেপ্টেম্বর শেষে এই হার আছে ৭৪%। যদিও কেন্দ্রীয় ব্যাংক থেকে মোট আমানতের ৮৭% পর্যন্ত ঋণ দেওয়ার বিধান রয়েছে। ব্যাংকগুলো চেষ্টা করছে লোন দেওয়ার, কিন্তু লোনের নেওয়ার মতো সক্ষম প্রতিষ্ঠানের সংখ্যাও কম, রিলায়েবল যারা ফেরত দেবে সেই ধরনের প্রতিষ্ঠানের কথা আমি বলছি। সেই সাথে সার্বিক যে চাহিদা অর্থনৈতিক কর্মকাণ্ডের বৃদ্ধির সাথে বাণিজ্যের ক্ষেত্রে একটা পতন আমরা দেখেছি, আমদানিও কম, রফতানিও কম। অক্টোবরে দেশের ব্যাংকিং খাতে গড়ে ৭.৬৭% সুদ হারে ঋণ বিতরণ হয়েছে, আর আমানতের বিপরীতে ব্যাংকগুলো সুদ দিয়েছে ৪.৭৩%। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেয়ার বাজারে সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতে আইপিওতে লটারি বা লট পদ্ধতি বাতিল করার বিষয়ে বিবেচনা করছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এক্ষেত্রে আইপিওতে আবেদনকারী সব বিনিয়োগকারীর মধ্যে আনুপাতিক হারে শেয়ার বণ্টন করা হবে। এই সিদ্ধান্ত কার্যকর হলে শেয়ার বাজারে সক্রিয় বিনিয়োগকারীর পাশাপাশি বাজারে অর্থের সরবরাহ বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। শুধুমাত্র আইপিওতে আবেদন করার জন্য বিও অ্যাকাউন্ট চালায় এমন বিনিয়োগকারীর সংখ্যা কম নেই, অথচ মূল বাজারে কোনো বিনিয়োগ নেই এদের। পরিচিত অপরিচিত অনেকের নামে হিসাব খুলে তা পরিচালনা করছেন একজন। কয়েকশো আবেদনের বিপরীতে লট পেয়ে কয়েক গুণ বেশি দামে শেয়ার বিক্রি করে বাজার থেকে বেরিয়ে যান এসব বিনিয়োগকারী। এতে নতুন বিনিয়োগ আসে না সেকেন্ডারি মার্কেটে। এখন এই ধরনের বিনিয়োগ বন্ধ করতে উদ্যোগ নিচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির প্রস্তাবিত নিয়মে আবেদন করা প্রত্যেক বিনিয়োগকারী আইপিওতে শেয়ার পাবেন। অর্থাৎ কোনো কোম্পানি ১ কোটি শেয়ার বাজারে ছাড়লে আবেদন যদি পড়ে ৩০ লাখ, সেক্ষেত্রে ১ কোটি শেয়ার ৩০ লাখ বিনিয়োগকারীর মধ্যে আনুপাতিক হারে বণ্টন করা হবে। তবে সেজন্য শেয়ার বাজারের সেকেন্ডারি মার্কেটে আবেদনকারীর সর্বনিম্ন ২০,০০০ টাকার বিনিয়োগ থাকতে হবে। নতুন সিস্টেম ও এলিজিবল ইনভেস্টরদের যে সিস্টেমটা আছে পরটা বেসিসে, মানে আনুপাতিক হারে, মানে দেখা গেল জেনারেল পাবলিকের কোটায় মনে করেন যে তারা শেয়ার পাবে ধরেন যে ১০ কোটি টাকা, সেক্ষেত্রে ১ কোটি শেয়ার পাবে। সেখানে যদি অ্যাপ্লিকেশন পরে ২০ কোটি শেয়ারে, তখন যে ২০টার জন্য অ্যাপ্লাই করছে সে একটা পাবে। আইপিওতে লটারি বা লট পদ্ধতি বাতিলের বিষয়কে ইতিবাচক হিসেবে দেখছেন শেয়ার বাজার সংশ্লিষ্টরা। এতে বাজারে তারল্য বাড়বে, পাশাপাশি শেয়ারের অতিরিক্ত দাম বৃদ্ধির হার কমাসহ সবার অংশগ্রহণ নিশ্চিত হবে বলে মনে করছেন তারা। লটারি করে যারা শেয়ারটা পাচ্ছে তারা বিক্রি করে প্রফিটটা নিয়ে চলে যাচ্ছে, তাতে এই মার্কেটের কোনো লাভ হচ্ছে না। এটাতে লিকুইডিটি বাড়বে এবং বাজারের প্রতি আগ্রহ বাড়বে। দুইটা সুবিধা হবে, একটা সুবিধা হলে প্রত্যেকটা বিনিয়োগকারী শেয়ার পাবে, দ্বিতীয়ত হলে একটা ফান্ড ফ্লো মার্কেটে বাড়বে, আর অন্যদিকে যেটা একটা ইলেকট্রনিক ফান্ড এই সাবস্ক্রিপশন সিস্টেমটা চালু হলে সেটার ক্ষেত্রে টাইম কমে যাবে। আরো আইপিও প্রক্রিয়াকে আরো দ্রুত ও সহজ করতে চায় বিএসইসি। এই সিস্টেমটা চালু হলে সেটার ক্ষেত্রে টাইম কমে যাবে। আরো আইপিও প্রক্রিয়াকে আরো দ্রুত ও সহজ করতে চায় বিএসইসি। এইসব কাজ এগিয়ে নিতে একটি কমিটি গঠন করেছে কমিশন। কমিটিতে আছেন ২ স্টক এক্সচেঞ্জ ও সিডিবিএল এর প্রতিনিধিরা। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থনীতি সারাদিন একটি বিরতি নিচ্ছে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে। জানাবো আরও কিছু খবর। করোনায় রিকন্ডিশন গাড়ি ব্যবসায় প্রায় ১,০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এজন্য মোংলা বন্দরের মাধ্যমে আমদানিকৃত গাড়ি নিলাম কার্যক্রম জরুরি ভিত্তিতে স্থগিত করা সহ ৫টি দাবি জানিয়েছে রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডা। সকালে রাজধানীর বিজয়নগরে বারভিডা আয়োজিত সংবাদ সম্মেলনে দাবি জানায় সংগঠনটি। এদিকে করোনার ক্ষতি বিবেচনায় নিয়ে গত ২ বছরের আমদানি করা গাড়ি নিলাম হচ্ছে না বলে জানিয়েছেন মোংলা কাস্টমস কমিশনার। মোংলা বন্দর ব্যবহার করে গাড়ি আনে ২ শতাধিক আমদানিকারক প্রতিষ্ঠান। আইন অনুযায়ী বন্দরে পৌঁছানো ৩০ দিনের মধ্যে ছাড় না নিলে নিলামের তালিকায় চলে যায় আমদানি করা গাড়িগুলো। শুল্ক ও রাজস্ব আদায়ে গাড়িগুলো নিলামে তোলে কাস্টমস কর্তৃপক্ষ। কিন্তু এবছর করোনা সংক্রমণের কারণে দীর্ঘ ৭ মাস বন্ধ থাকে গাড়ি নিলাম কার্যক্রম। এরপর গত অক্টোবর ও নভেম্বরে পুনরায় শুরু হয় নিলাম। ১৮ ডিসেম্বর আবারও নিলামের ঘোষণা দিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। বর্তমানে মোংলা বন্দরে ২,৮৩৪টি গাড়ি নিলামযোগ্য অবস্থায় পড়ে আছে। এই বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বারভিডা জানায়, মহামারীর কারণে এপ্রিল ও মে মাসে ঢাকা এবং চট্টগ্রামের ৪০০ শোরুম সম্পূর্ণ বন্ধ ছিল। সার্বিক প্রেক্ষাপটে কমে যায় গাড়ি বিক্রি।
এ খাতের বিনিয়োগকারীরা আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে অনেকে দেউলিয়াও হয়েছেন। তারা বলছে, মোংলা বন্দর দিয়ে আমদানিকৃত গাড়িগুলোর নিলাম কার্যক্রম 1 বছরের জন্য স্থগিত না করলে আরও ক্ষতিগ্রস্ত হবেন গাড়ি ব্যবসায়ীরা। একই সাথে সংবাদ সম্মেলনে এ খাতে 1000 কোটি টাকা বরাদ্দ সহ 5 দফা দাবি জানায় সংগঠনটি। মংলা কাস্টম হাউস মংলা বন্দরে রক্ষিত আমদানিকৃত প্রায় 4000 গাড়ি নিলামের জন্য প্রস্তুতি নিচ্ছে, যেটা আমাদের বাজারে টোটালি একটা ধস নেমে আসবে, যেখানে সরকার অনেক রাজস্ব হারাবে, ব্যাংকগুলো তার বিনিয়োগ পাবে না এবং বাজারটা ধসে পড়তে পারে। এদিকে মোংলা বন্দরে কাস্টমস কমিশনার জানিয়েছেন, আমদানিকারকরা মোংলা বন্দরকে শোরুম হিসেবে ব্যবহার করছে। তবে করোনাকালে ব্যবসায়ীদের ক্ষতি বিবেচনায় নিয়ে শুধু 2018 সালের আমদানি করা গাড়ি চলতি বছর নিলামের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্চ থেকে ইতিমধ্যে শুরু হয়েছে এই নিলাম কার্যক্রম। আমাদের আগে যেহেতু ব্যাকলগ ছিল, সেই ব্যাকলগ গুলাকেই শেষ করার কাজে নিয়েছি, অর্থাৎ 18 সন পর্যন্ত আমরা এখন পর্যন্ত কনসিডারেশনে আনছি। 19-20 এখন পর্যন্ত নিলামে নিচ্ছি না। বারবিডার হিসেব অনুযায়ী প্রতি বছর দেশে 15,000 গাড়ির চাহিদা রয়েছে, যার 85% পূরণ করে থাকে রিকন্ডিশনড গাড়ি। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর তেজগাঁওয়ে আল আরাফা ইসলামী ব্যাংকের 183তম শাখার কার্যক্রম শুরু হয়েছে। সকালে ব্যাংকের চেয়ারম্যান আলহাজ আব্দুস সামাদ লাবু প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। নতুন শাখা সহ ব্যাংকের সব শাখায় শরিয়া সম্মতভাবে সর্বোচ্চ গ্রাহক সেবার নিশ্চয়তা দেন ব্যাংকের চেয়ারম্যান। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফরমান আর চৌধুরী। এ সময় জানানো হয়, 1995 সালে প্রতিষ্ঠিত হয় আল আরাফা ইসলামী ব্যাংক। সর্বাধুনিক ব্যাংকিং পরিষেবা নিয়ে ব্যাংকটি অর্থনৈতিক উন্নয়নে সহযোগী হবে বলে জানান কর্মকর্তারা। এলপি গ্যাসের দাম পুনর্নির্ধারণ বিষয়ে আদালতের আদেশ অমান্য করায় হাইকোর্টে ক্ষমা প্রার্থনা করেছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল। সকালে তিনি ক্ষমা প্রার্থনা করেন। 2009 সালের পর থেকে 7 বছরও এলপি গ্যাসের দাম পুনর্নির্ধারণ না করাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে গত 13 নভেম্বর রুল জারি করে হাইকোর্ট। 4 সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বিইআরসি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়। 2009 সালে 12.5 কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম 700 টাকা নির্ধারণ করে বিইআরসি। 7 বছরে এই দাম পুনর্নির্ধারণ করা হয়নি। সিলিন্ডারের দাম পুনর্নির্ধারণের নির্দেশনা চেয়ে গত 31 জুলাই বিইআরসিতে আবেদন করে ভোক্তা অধিকার বিষয়ক সংগঠন ক্যাব। ওই আবেদনটি নিষ্পত্তি না করে ঝুলিয়ে রাখে বিইআরসি। চলতি অর্থ বছরের অক্টোবর মাসে মোবাইল ব্যাংকিং এ লেনদেন হয়েছে 53,258 কোটি 8 লাখ টাকা, যা সেপ্টেম্বরের তুলনায় 4,133 কোটি 59 লাখ টাকা বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী অক্টোবর শেষে নিবন্ধিত গ্রাহকের সংখ্যা 10,28,677 জন, যা সেপ্টেম্বর মাসের চেয়ে প্রায় 1% বেশি। সেপ্টেম্বরে নিবন্ধিত এজেন্টের সংখ্যা ছিল 10,17,055টি। এছাড়াও অক্টোবর মোবাইলের মাধ্যমে রেমিটেন্স এসেছে 115 কোটি 16 লাখ টাকা, যা আগের মাসের চেয়ে 4.5% বেশি। এদিকে সেপ্টেম্বরের চেয়ে অক্টোবরে ক্যাশ ইন ক্যাশ আউটও বেড়েছে। এবারে শেয়ার বাজারের খবর। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে মূল্যসূচক ও লেনদেন কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এ সময় দর হারিয়েছে ডিএসসি এর 45 ভাগ প্রতিষ্ঠান। মঙ্গলবার ঢাকা শেয়ার বাজার উত্থানে দিনের শুরু হলেও শেষ হয় সূচক পতনে। লেনদেন শেষে প্রধান সূচক ডিএসসিএক্স 23.95 পয়েন্ট কমে অবস্থান করছে 5,123 পয়েন্টে। আজ মোট লেনদেন হয়েছে 972 কোটি 4 লাখ টাকার শেয়ার, যা আগের কার্যদিবস থেকে 7 কোটি 29 লাখ টাকা কম। হাত বদলে অংশ নেওয়া 356 কোম্পানির মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 125টির, কমেছে 159টির এবং অপরিবর্তিত আছে 72টি প্রতিষ্ঠানের শেয়ার দর। আজ ডিএসসিতে সবচেয়ে বেশি হাত বদল হয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ার এবং শতাংশের দিক থেকে দর বাড়ার শীর্ষে সিএপিএমআইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের শেয়ার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজ সার্বিক সূচক কমেছে 62.6 পয়েন্ট। লেনদেন হয়েছে 44 কোটি 40 লাখ টাকার শেয়ার। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।